নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। বিহার নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রতি মুহূর্তে যেভাবে সমীকরণ বদলে যাচ্ছে, যেভাবে বিভিন্ন অ্যাঙ্গেল চলে আসছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতেই হচ্ছে। এবার যদি দেখি যেভাবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়েছে এবং তাকে সামনে রেখে, অর্থাৎ তাকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বাছাই করে মহাগঠবন্ধন তারা লড়তে চাইছে বিহার নির্বাচনে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে মুকেশ সাহানি। অর্থাৎ যদি এই লার্জার পার্সপেক্টিভে এই সিনারিও বা এই ছবিটা আমরা দেখি, সেক্ষেত্রে বুঝতে পারবো যে এখান থেকে কিন্তু একটা অন্য বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেরকম বলা হয় না, কहीं पे निगाहें कहीं पे निशाना, সেই টাইপেরই। অর্থাৎ কংগ্রেস আরজেডি তারা যে রাজনৈতিক খেলা খেলছে, এক্ষেত্রে কিন্তু তারা বৃহত্তর সমাজকে বার্তা দিচ্ছে, বা বলা যেতে পারে যে দিল্লিকে, কেন্দ্রকে তারা বার্তা দিতে চাইছে। বিহার নির্বাচনের ঘুঁটি যেভাবে সাজানো হয়েছে, বিহার নির্বাচনের পেছনে যে যে রাজনৈতিক ইকুয়েশন কাজ করছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম থেকে যদি দেখি, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, কংগ্রেস, আরজেডি, ভিআইপি তারা যেভাবে এগোচ্ছে এবং বাম দলগুলো যেভাবে এগোচ্ছে, খুব সন্তর্পণে তারা কিন্তু এগোচ্ছিল। তাদের জোটের মধ্যে সবার সাথে সম্পর্ক ভালো করে, মজবুত ইকুয়েশন রেখে সেই সমস্ত ভাবে কিন্তু তারা এগোচ্ছিল। কিন্তু হ্যাঁ, হঠাৎই তাল কাটে, সুর কাটে, তারা তাদেরকে ছন্নছাড়া দেখায়। কিন্তু আবারও যেটা বলেছিলাম, যে রাহুল গান্ধী বেশ কিছু ফোন কলস করেন, ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে আসেন এবং তারপরে সেই ক্রাইসিসকে ম্যানেজ করে তিনি যে জায়গায় আজ মহাগঠবন্ধনকে এনে দাঁড় করিয়েছেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে একজনের নাম পাওয়া গেছে। তিনি হচ্ছেন তেজস্বী যাদব, যিনি শুধুমাত্র এই বিধানসভা নির্বাচন নয়, 2020 সালে বিহারে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উত্থান হয়েছিল তেজস্বী এবং আরজেডির। অর্থাৎ আরজেডি কে নতুন করে লালু প্রসাদের লেগেসি ছেড়ে, তার যে জঙ্গল রাজের যে ট্যাগ আরজেডির সাথে জুড়ে আছে, সেই সমস্ত কিছুকে ছাপিয়ে কিন্তু তেজস্বী নিজের আইডেন্টিটি এবং নতুন ভাবে আরজেডিকে নিয়ে এগিয়ে এসেছে এবং সেইভাবে কিন্তু সে তার রাজনীতি এবং বিহারের যে পলিটিক্যাল ঘুঁটি, সেটা কিন্তু তেজস্বী যাদব সাজিয়েছে। তবে তেজস্বীর সঙ্গে যে সাথ দিচ্ছে, তিনি হচ্ছেন রাহুল গান্ধী। সমান তালে ভোটাধিকার যাত্রা যেভাবে করেছিলেন, তারপর সাধারণ মানুষের সঙ্গে তিনি যেভাবে মিশেছিলেন, অর্থাৎ রাহুল গান্ধী বিহার নির্বাচনের আড়ালে কিন্তু একটা বড় গেম প্ল্যান করছেন। সেটা হচ্ছে কেন্দ্রকে বার্তা দেওয়া। বারবার বলা হয় যে মোদি, অমিত শাহর মতো যে ইলেকশন মেশিনারি, যে 24/7 যেভাবে তারা পলিটিক্স করেন, সেখান থেকে রাহুল গান্ধী বা কংগ্রেস অনেকটা পিছিয়ে। কিন্তু বিহার নির্বাচনে রাহুল গান্ধী দেখিয়ে দিচ্ছেন যে তিনি কোনোভাবেই কিন্তু পিছিয়ে নেই। যেভাবে এই যে পুরো ক্রাইসিসকে ম্যানেজ করা হয়েছে, এইভাবে তাদেরকে যেভাবে ছন্নছাড়া মনে হচ্ছিল, সেখান থেকে এক জায়গায়, এক ছাতার তলায় ইউনাইটেডলি আবারও কিন্তু মহাগঠবন্ধন দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এনডিএ কোনোভাবে সেই যে অসন্তোষ, সেটাকে সামাল দিতে পেরেছে। চিরাগ পাসওয়ান অর্থাৎ এবং নীতিশ কুমার, তারা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছিল, যেভাবে দিল্লিকে বার্তা পাঠাচ্ছিল, সেটা কিন্তু বিজেপির কাছে একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে যদি আমরা দেখি ইন্ডিয়া ব্লকে, অর্থাৎ মহাগঠবন্ধনে, সেখানেও অসন্তোষ ছিল। সেই অসন্তোষের কারণে কিছু জায়গায় আরজেডি কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এবং বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা বলছে। কিন্তু এখন কিন্তু তারা একটা ছাতার তলায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ যে রাজনীতিটা ল্যাক করছিল, যে রাজনৈতিক খেলা রাহুল গান্ধী পিছিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু তিনি বাইরে এসেছেন, তিনি এগিয়ে এসেছেন, প্রত্যেকটা দলকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসআইআর নিয়ে রাহুল গান্ধীর লাগাতার প্রচার, অর্থাৎ যে পার্সপেক্টিভ, যে পারসেপশনের কথা বিজেপি বলে, সেই পারসেপশন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে কংগ্রেস কতটা অ্যাক্টিভ। এবং যেভাবে অশোক গেহলটকে নামানো হলো, আস্থাভাজন অনেক পুরনো প্রবীণ কংগ্রেস নেতা, এবং তিনি প্রচুর ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছেন কংগ্রেসের অন্দরে। রাজস্থানের পরিস্থিতি তার অন্যতম একটা উদাহরণ। তাই অশোক গেহলটকে নিয়ে এসে সেই একটা ক্রাইসিসকে যেভাবে রাহুল গান্ধী তিনি সেক্ষেত্রে সমাধান সূত্র বের করলেন, সেটা কিন্তু অত্যন্ত একটা সাধুবাদ জানাচ্ছে প্রত্যেকে। এবং বিজেপিকেও এটা ভাবতে হচ্ছে, কেন্দ্র সরকারকেও ভাবতে হচ্ছে যে নীতিশ কুমারকে তারা কতটা বিশ্বাস করতে পারবে। কারণ কংগ্রেস যে রাজনীতি করছে, সেটা এখন দিল্লির রাজনীতি করছে। প্রত্যেকটা নির্বাচনের আড়ালে কিন্তু দিল্লি ফ্যাক্টর কাজ করে, কেন্দ্র সরকার কেন্দ্রে কে থাকবে সেই একটা ফ্যাক্টর কাজ করে। তাহলে নীতিশ কুমার কি করতে পারেন? নীতিশ কুমারকে তো এমনি বিশ্বাস করা যায় না, কারণ তিনি যেদিকে তিনি দেখেন হাওয়া পাল্টাচ্ছে, তিনি সেদিকে চলে যান। এখন তো আবার বিহারের রাজনীতিতে গুঞ্জন উঠছে যে নীতিশ কুমার অসুস্থ, তিনি ঠিকঠাকভাবে তিনি আচরণ করছেন না। তবে নীতিশ কুমারের
যে একটা রাজনীতি রয়েছে, তার যে ভোট ব্যাংক রয়েছে, সেটাও তো গুরুত্বপূর্ণ। তাহলে কি নীতিশ কুমার কিন্তু বারবার দিল্লিকে বার্তা দেন যে তিনিই মুখ্যমন্ত্রী হতে চান, তাকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বাঁচতে হবে, কিন্তু বিজেপি এ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি। মহাগঠবন্ধন মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তেজস্বী যাদবকে তো তারা বাছাই করেছে। উপমুখ্যমন্ত্রী যদি দেখি, উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহানির কোনো কিন্তু এমএলএ নেই। মুকেশ সাহানি একাধিকবার নির্বাচনে লড়েছেন কিন্তু কোনোভাবে কিছু করতে পারেননি। কিন্তু মুকেশ সাহানির বিহার নির্বাচনে যেটা উত্থান, সেটা কিন্তু প্রত্যেককে ভাবাচ্ছে। বলিউড থেকে তিনি বিহার নির্বাচনে এসেছেন, বলিউডে সেট ডিজাইনিং এ কাজ করতেন, সেখান থেকে তিনি বিহার নির্বাচনে তার একটা উত্থান হয়েছে, তার একটা ভোট ব্যাংক রয়েছে এবং মল্ল সমাজকে তিনি রিপ্রেজেন্ট করেন। সেক্ষেত্রে মুকেশ সাহানি গুরুত্বপূর্ণ এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে মুকেশ সাহানির নাম ঘোষণা করা এবং আরেকজন উপমুখ্যমন্ত্রী হবে, সেটা পিছড়ে বর্গ থেকে হবে, এই যে কংগ্রেস এই যে ঘোষণাগুলো করেছে, এটা কিন্তু কংগ্রেসকে অনেকটা এগিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে যে কংগ্রেসকে অনেকটা এগিয়ে দিয়েছে। কংগ্রেস অনেক বেশি নমনীয় হয়ে গেছে, কংগ্রেস অনেক বেশি ফ্লেক্সিবল। তারা জোটের স্বার্থে এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, অর্থাৎ তারা লার্জার পার্সপেক্টিভটা ভাবছে। এবং রাহুল গান্ধী তার মূল কাণ্ডারি। রাহুল গান্ধী তিনি যেভাবে ফোন কলস করেছেন, তিনি প্রথম কল করেন মুকেশ সাহানিকে এবং সেখানে কিন্তু যে একটা অসন্তোষ ছিল, সেই অসন্তোষকে তিনি মেটাতে সক্ষম হন। অর্থাৎ তেজস্বীর নাম তো ঘোষণা করা হয়েছে, সেটা খুব স্বাভাবিকও ছিল, কারণ তেজস্বী সঙ্গে রাহুল গান্ধীর ইকুয়েশন ভালো, কিন্তু মুকেশ সাহানির নাম ঘোষণা করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ঘোষণার পরে কিন্তু মনে করা হচ্ছে যে কংগ্রেস শুধুমাত্র বিহার নির্বাচন নয়, কংগ্রেস দিল্লির কথা ভাবছে, কংগ্রেস লার্জার পার্সপেক্টিভের কথা ভাবছে, এই যে বড় ছবিটার কথা কংগ্রেস কিন্তু ভাবছে এবং সেই মতোই রাহুল গান্ধী মুভ করছেন। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার বর্তমান যে পরিস্থিতি, বিরোধী শূন্য হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু রাহুল গান্ধী বিরোধীদের তুলে ধরছেন, সেটাই এখন বিজেপিকেও ভাবাচ্ছে এবং বর্তমান পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই বিহার নির্বাচনের দিকে আমাদের নজর থাকবে। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখতে হবে কলকাতা টিভি পর্দা এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।